সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি যে সিলেবাসটি তোমাদের রয়েছে, পাঠ্যপুস্তক রয়েছে, সেখান থেকে দ্বিতীয় অধ্যায় আজকে আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আজকে আলোচনাটি অতীব গুরুত্বপূর্ণ। বিগত দিন যারা ক্লাসে অংশগ্রহণ করো নাই, তারা আজকে একটু ভালো করে খেয়াল করলে পুরো চ্যাপ্টার টপ টু বটম তোমরা বুঝে যাবে আশা করবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম, ইনস্ট্রাক্টর নন-টেক রসায়ন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ বাকি ছিল তোমাদের। সেটি হলো অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারকের অম্লত্ব। ইতিপূর্বে তোমাদের অম্ল ক্ষার নিয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি। আমরা যাকে বাংলায় অম্ল বলি, ইংলিশে তাকে অ্যাসিড বলে। শব্দটি ভালো করে খেয়াল করো, অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারকের অম্লত্ব। আমরা যদি সহজভাবে তোমাদের সামনে বিষয়টি উপস্থাপন করতে চাই, তাহলে বলবো যে অম্লের জন্য ক্ষারকত্ব আর ক্ষারকের জন্য অম্লত্ব। এখানে দেখো, অম্লের ক্ষারকত্বকে আমরা দুই ভাগে ব্যাখ্যা করতে পারি। যেমন অ্যাসিডের ক্ষারকত্ব নির্দেশ করে। এর আগে তোমাদের ক্লাসে বলা হয়েছিল অ্যাসিডের সংজ্ঞা, যে যৌগের অণুতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকে এবং এই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন ধাতু বা ধাতু ন্যায় ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়, তাকে আমরা অম্ল বা অ্যাসিড বলি। এখানে যৌগটি খেয়াল করো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে একটি মাত্র প্রতিস্থাপনীয় হাইড্রোজেন রয়েছে এবং এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু সংখ্যায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারকত্ব নির্দেশ করবে। তাহলে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু সংখ্যা একটি, এর প্রতিস্থাপনীয় এইচের সংখ্যা হাইড্রোজেন পরমাণু সংখ্যা 1, সুতরাং এই সিলের ক্ষারকত্ব হবে 1। আবার দেখো, সালফিউরিক অ্যাসিড H2SO4, অ্যাসিডের সাথে তোমাদের পরিচিতি আছে। H2SO4-এ এখানে দুটো হাইড্রোজেন পরমাণু, প্রতিস্থাপনযোগ্য দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে। তাই সালফিউরিক অ্যাসিডের মধ্যে দেখো হাইড্রোজেনের সংখ্যা 2, অর্থাৎ প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু সংখ্যা 2। সুতরাং সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত হবে? 2 হবে। আমি আবারও বলি তোমাদের, অ্যাসিডের অণুতে যে কয়টি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে, সেই পরমাণু সংখ্যায় অ্যাসিডের বা অম্লের ক্ষারকত্ব নির্দেশ করে। একইভাবে H3PO4, এটি হলো ফসফরিক অ্যাসিড। এখানে খেয়াল করো, এখানে 3টি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাই ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত হবে? 3 হবে। অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু সংখ্যা সংশ্লিষ্ট অ্যাসিডের ক্ষারকত্ব নির্দেশ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু যৌগ অ্যাসিডের মতো আচরণ করে, কিন্তু তাদের মধ্যে কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু নেই। সুতরাং তাদের ক্ষারকত্ব তুমি কেমনে পরিমাপ করবা? যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, আরও আছে সালফার ডাইঅক্সাইড, আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তোমাদের জানা আছে অধাতব অক্সাইডগুলো অম্লধর্মী। কেন অম্লধর্মী? তার কারণ হচ্ছে এরা পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইডের কথা যদি বলি, এখানে কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু নেই, তারপরেও কার্বন ডাইঅক্সাইড যৌগটি অম্লধর্মী। কেন অম্লধর্মী? তার কারণ হলো
কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তাহলে যে সকল যৌগের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু নেই অথচ তারা অম্ল, তাদের ক্ষারকত্ব পরিমাপের জন্য আমরা সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করে থাকি। আমি আবারও বলি, যে সকল যৌগের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু নেই তাদের ক্ষারকত্ব পরিমাপের জন্য সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয়। এখানে সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইড এক অণু বা এক মোল কার্বন ডাইঅক্সাইড, আমরা এক অণু কার্বন ডাইঅক্সাইড 2 অণু সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে 1 অণু সোডিয়াম কার্বনেট এবং 1 অণু পানি তৈরি করে। আমরা প্রশমন বিক্রিয়া তোমাদের বলছিলাম যে অম্ল যোগ ক্ষার সমান লবণ যোগ পানি। তাহলে এটা হলো পানি, এটা লবণ, এটা হলো ক্ষার, তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইডটা হলো অম্লধর্মী। তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে কমপ্লিট বিক্রিয়া করবার জন্য 2 অণু সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করেছে। অতএব কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব হবে 2। অবশ্যই ক্ষারকত্ব পরিমাপের জন্যে বিক্রিয়াটিকে সমতা বিধান করতে হবে। সমতা বিধান না করলে বিক্রিয়াটি কমপ্লিট হবার জন্য কয় অণু সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডের যে প্রয়োজন হবে সেটা তুমি বুঝবে না, ক্ষারকত্ব নির্ণয়ে তোমার ভুল হয়ে যাবে। তো সহজ কথা হলো, 1 অণু কার্বন ডাইঅক্সাইড, 1 অণু, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 অণু কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণরূপে 2 অণু সোডিয়াম হাইড্রক্সাইড, যেটি একটি ক্ষার, এর সাথে বিক্রিয়া করেছে। সুতরাং এই যে এখানে লেখা আছে দেখো, এই বিক্রিয়ায় 1 অণু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। সুতরাং কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব হবে 2। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে যেমন সালফার ডাইঅক্সাইড হতে পারে, সালফার ডাইঅক্সাইডের জন্য 2 অণু প্রয়োজন হয়, সুতরাং সালফার ডাইঅক্সাইডের ক্ষারকত্ব কত হবে? 2 হবে। আশা করি অম্লের ক্ষারকত্ব এবং অম্লের ক্ষারকত্ব টার্মটি তোমরা ভালো করে বুঝেছো। আমি আবার একটু স্মরণ করাই দিচ্ছি সংক্ষিপ্তভাবে। অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু সংখ্যা সংশ্লিষ্ট অ্যাসিডের ক্ষারকত্ব নির্দেশ করে। যে সকল যৌগ অম্লধর্মী অথচ তাদের মধ্যে হাইড্রোজেন পরমাণু নেই তাদের ক্ষারকত্ব পরিমাপের জন্য সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয়। এবং ওই সকল অম্লধর্মী পদার্থ যাদের মধ্যে হাইড্রোজেন পরমাণু নেই, যত অণু সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করবে তার ক্ষারকত্ব তত হবে। কার্বন ডাইঅক্সাইড 2 অণু সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করেছে, সুতরাং কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব 2। একইভাবে আসো ক্ষারকের জন্য অম্লত্ব। আমরা এর আগে বললাম অম্লের জন্য ক্ষারকত্ব, এবার ক্ষারকের জন্য অম্লত্ব। ক্ষারকের অম্লত্বকে 2 ভাগে ভাগ করা যায়, ব্যাখ্যা করা যায়। প্রথমত, কোনো ক্ষারকের অম্লকে প্রশমন করার ক্ষমতাকে ওই ক্ষারকের অম্লত্ব বলে। একই বক্তব্য। আমরা অম্লের ক্ষারকত্ব পরিমাপ করেছি অম্লের অণুতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু সংখ্যার উপর। ঠিক তেমনি ক্ষারের আমরা অম্লত্ব পরিমাপ করব OH এর সংখ্যার উপর। OH এর সংখ্যার উপর। সোডিয়াম হাইড্রক্সাইড একটি OH মূলক রয়েছে, সুতরাং সোডিয়াম হাইড্রক্সাইডের অম্লত্ব হবে 1। আবার দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এখানে কয়টা OH মূলক আছে? 2টা OH মূলক থাকার জন্য ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটি ক্ষার, তাহলে এর অম্লত্ব হবে 2। একইভাবে
অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আছে 3টি OH মূলক। সুতরাং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অম্লত্ব হবে 3। এখন ঝামেলা হলো যে সকল যৌগ ক্ষার অথচ ক্ষারধর্মী অথচ তাদের মধ্যে OH মূলক নেই, তাদের অম্লত্ব কিভাবে পরিমাপ করা যাবে? আগের বক্তব্যের অনুরূপ বক্তব্য, যেমন ক্যালসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এ সকল কম্পাউন্ডের মধ্যে কোনো OH মূলক নেই, কিন্তু এরা ক্ষারধর্মী। কেন ক্ষারধর্মী? ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি করতে পারে, এজন্যই ক্যালসিয়াম অক্সাইডটা হলো ক্ষারধর্মী। আবার যদি তুমি ভিন্নভাবে বলতে চাও অম্ল, বাম পাশে আসে অম্ল, ডান পাশে আসে লবণ, পানি, তাহলে এটা অবশ্যই ক্ষার। কারণ আমরা জানি অম্ল ক্ষারের সাথে বিক্রিয়া করলে লবণ এবং পানি উৎপন্ন করে। তোমাদের জানা আছে ধাতব অক্সাইড সমূহ হলো ক্ষারধর্মী আর অধাতব অক্সাইডগুলো অম্লধর্মী। আবার কিছু কিছু ধাতব অক্সাইড রয়েছে যেগুলো উভধর্মী হয়ে থাকে। এখানে ক্যালসিয়াম অক্সাইড কয় অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে? 2 অণু। ক্যালসিয়াম অক্সাইড 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কমপ্লিট বিক্রিয়া করে 1 অণু ক্যালসিয়াম ক্লোরাইড এবং 1 অণু পানি উৎপন্ন করে। সুতরাং এই ক্ষারধর্মী যৌগটি যত অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তার অম্লত্ব তত হবে। এখানে ক্যালসিয়াম অক্সাইড 1 অণু 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করেছে, সুতরাং ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব হবে 2। একইভাবে যদি আমরা জিঙ্ক অক্সাইডের কথা বলি, জিঙ্ক অক্সাইড 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে এবং জিঙ্ক ক্লোরাইড এবং পানি উৎপন্ন করবে, তাহলে অবশ্যই জিঙ্ক অক্সাইডের অম্লত্ব হবে 2। আবার অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা যদি তোমরা চিন্তা করো, 1 অণু অ্যালুমিনিয়াম অক্সাইড 6 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কমপ্লিট বিক্রিয়া করে। সুতরাং অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব হবে 6। আশা করি তোমরা ক্ষারকের অম্লত্ব এবং অম্লের ক্ষারত্ব সম্বন্ধে একটা সম্যক ধারণা পেয়েছ। নেক্সট আসো, দ্রবণ নিয়ে ইতিপূর্বে তোমাদের বেশ কিছু কথা আমি বলেছি, আমি আবার একটু স্মরণ করা দিই তোমাদের। দ্রাবক এবং দ্রব্য মিলে যে সমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে দ্রবণ বলে। উদাহরণস্বরূপ, এক গ্লাসে কিছু পানি নাও, পানি নিয়ে কিছু লবণ নিয়ে সেটাকে নাড়াও, লবণের দানাগুলো অদৃশ্য হয়ে যাবে এবং যে মিশ্রণটা তৈরি হবে সেই মিশ্রণটাকে বলবো আমরা দ্রবণ। এই মিশ্রণের মধ্যে লবণ এবং পানির অনুপাত সব জায়গায় সমান। এবার আসে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণটা কি? প্রমাণ দ্রবণের সংজ্ঞা কি? যে দ্রবণের শক্তিমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। সহজ সংজ্ঞা, অর্থাৎ প্রমাণ দ্রবণে নির্দিষ্ট আয়তনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে। তাই বলা হচ্ছে যে দ্রবণের শক্তিমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। কিছু উদাহরণ দেওয়া হয়েছে: নরমাল দ্রবণ, মোলার দ্রবণ, মোলাল দ্রবণ ইত্যাদি। এই সবগুলোই কিন্তু প্রমাণ দ্রবণ। তা নরমাল দ্রবণ কেন প্রমাণ দ্রবণ? তার কারণ এগুলো নির্দিষ্ট ভলিউমের মধ্যে, নির্দিষ্ট আয়তনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে, বিধায় এগুলো প্রমাণ দ্রবণ। পরে আসো অপ্রমাণ দ্রবণ। অপ্রমাণ দ্রবণটা কি?
যে দ্রবণের শক্তিমাত্রা, তাহলে প্রমাণ দ্রবণের বিপরীতটাই হলো অপ্রমাণ দ্রবণ। যে দ্রবণের শক্তিমাত্রা জানা থাকে না তাকে অপ্রমাণ দ্রবণ বলে। অর্থাৎ অপ্রমাণ দ্রবণে নির্দিষ্ট আয়তনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে না। আয়তনও নির্দিষ্ট নয়, দ্রবীভূত পদার্থের পরিমাণও স্থির নয়। তাহলে যে দ্রবণের মধ্যে নির্দিষ্ট আয়তনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে না। পরে একটি টার্ম খেয়াল করো, টাইট্রেশন। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে শব্দটি তোমাদের সামনে উপস্থাপিত হবে। তো টাইট্রেশনটা কি? একটি প্রমাণ দ্রবণ ব্যবহার করে একটি অপ্রমাণ দ্রবণের শক্তিমাত্রা বের করার পদ্ধতি। তাহলে একটি প্রমাণ দ্রবণ ব্যবহার করে একটি অপ্রমাণ দ্রবণের শক্তিমাত্রা বের করার যে পদ্ধতি তাকে আমরা বলি টাইট্রেশন। প্রমাণ দ্রবণ তোমাদের বলা হলো এর নির্দিষ্ট আয়তনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে, অপ্রমাণ দ্রবণ এটি থাকে না। নেক্সট আসুন নির্দেশক, ইন্ডিকেটর। যে সকল পদার্থ তাদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ধারণ করতে পারে তাদেরকে নির্দেশক বলে। যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইত্যাদি। একটু সহজভাবে তোমাদের যদি উপস্থাপন করতে চাই, নির্দেশক এর ভূমিকাটা কি, একটা রাসায়নিক বিক্রিয়ায় নির্দেশকের ভূমিকাটা কি। যেমন ধরো তুমি প্রমাণ সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিডের শক্তিমাত্রা বের করতে চাও। তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিলে বুরেটে, আর সোডিয়াম কার্বনেটকে নিলে তুমি কনিক্যাল ফ্লাক্সে। দুটোই স্বচ্ছ পদার্থ। সুতরাং বুরেট থেকে তুমি ফোটায় ফোটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে বিক্রিয়া কমপ্লিট হলো কিনা তুমি বুঝতে পারবে না। তাই আমরা উপযুক্ত নির্দেশক ব্যবহারকে হয় মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড ব্যবহার করা হয়। দিয়ে তার একটা নির্দিষ্ট কালার আসে দ্রবণের। আমরা ফোটায় ফোটায় বুরেট হতে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব। যোগ করলে দেখা যাবে যে সেই কালারটি যেই মাত্র চলে যাচ্ছে সেটিই হলো বিক্রিয়ার সমাপ্তি বিন্দু, এবং এটি হলো নির্দেশকের কাজ। একটা রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট শেষ হলো কি না যে পদার্থ ইন্ডিকেট করতে পারে, নির্দেশ করতে পারে, বলতে পারে, দেখাতে পারে, তাকে আমরা নির্দেশক বলি। নির্দেশকের উদাহরণ হলো মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইত্যাদি। আশা করি তোমরা নির্দেশক, টাইট্রেশন, অপ্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ এগুলো বুঝতে পেরেছ। নেক্সট আসো, এর আগে ক্লাসগুলোতে তোমাদের নর্মাল দ্রবণ, মোলার দ্রবণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। এখানে মোলাল দ্রবণ নিয়ে একটু কথা বলা হবে। আমি নর্মাল দ্রবণের ক্ষেত্রে বলছিলাম 1 লিটার দ্রবণের মধ্যে যদি তুল্যভর পরিমাণ কোনো পদার্থ দ্রবীভূত থাকে এবং সেটা নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে যে দ্রবণ প্রস্তুত হবে তাকে বলা হবে ওই পদার্থের নর্মাল দ্রবণ। আর নর্মাল দ্রবণের শক্তিমাত্রাকে আমরা নর্মালিটি বলেছিলাম। একইভাবে মোলার দ্রবণের কথা বলছিলাম। 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল বা গ্রাম আণবিক ভর পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে, তাহলে যে দ্রবণ প্রস্তুত হবে তাকেই বলা হবে ওই দ্রব্যের জন্য মোলার দ্রবণ। তাই সহজ কথাই হলো, নর্মাল দ্রবণের তুল্য ভর পরিমাণ পদার্থ 1 লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত থাকে, আর মোলার দ্রবণের ক্ষেত্রে 1 মোল বা গ্রাম আণবিক ভর পরিমাণ পদার্থ 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে। এবং মোলার করা হয়। এর সাথে তোমাদের ডেসি নর্মাল দ্রবণ বা ডেসি মোলার দ্রবণ, সেন্টি মোলার দ্রবণ বা সেন্টি নর্মাল দ্রবণ, সেমি মোলার দ্রবণ,
বা সেমি নর্মাল দ্রবণ এই সংজ্ঞাগুলো জানতে হবে। তাহলে আমরা সেমি মোলার দ্রবণ কাকে বলবো? সেমি মানে কি অর্ধেক। তাহলে সালফিউরিক অ্যাসিডের জন্য যদি আমরা বলি 1 লিটার দ্রবণের মধ্যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো 98, একে 2 দিয়ে ভাগ করলে হবে 49। তাহলে 1 লিটার দ্রবণের মধ্যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি দ্রবীভূত থাকে, তাহলে যে দ্রবণটা প্রস্তুত হবে তাকেই আমরা বলবো সেমিমোলার দ্রবণ। কার জন্য? সালফিউরিক অ্যাসিডের জন্য। যদি আমরা ডেসিমোলার দ্রবণ বলি, তাহলে 1 মোল পরিমাণ পদার্থের 10/1 1 লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত থাকবে। যদি আমরা সেন্টিমোলার দ্রবণ বলি, তাহলে 1 মোল পরিমাণ পদার্থের 100/1 পরিমাণ পদার্থ 1 লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত থাকলে শক্তিমাত্রা হবে সেন্টিমোলার, 0.01 m। এবারে নতুন একটি টার্ম তোমরা খেয়াল করো, মোলাল দ্রবণ। নর্মাল দ্রবণ, মোলার দ্রবণ, এই শব্দটি হলো মোলাল দ্রবণ। এখানে দেখো, ওখানে দ্রবণের ভলিউম দ্রাবক এবং দ্রব্য মিলে ছিল 1 লিটার। এখানে দ্রাবকের পরিমাণই হলো 1000 গ্রাম। ওখানে ছিল ভলিউম, আয়তন। এখানে দ্রাবকটা কিসে প্রকাশিত? গ্রামে প্রকাশিত। সংজ্ঞাটা একটু খেয়াল করো, 1000 গ্রাম দ্রাবকের মধ্যে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তাহলে যে দ্রবণ প্রস্তুত হয় তাকে মোলাল দ্রবণ বলে। এখানে আমরা দ্রাবকে গ্রামে প্রকাশ করেছি এবং দ্রাবকের পরিমাণটা হলো 1000 গ্রাম। এখানে দ্রব্যটাও গ্রামে প্রকাশিত, 1 মোল। সুতরাং দ্রাবক এবং দ্রব্য দুটোই কিন্তু গ্রামে প্রকাশিত। আর আমরা জানি তাপমাত্রা পরিবর্তনের সাথে ভরের কোনো পরিবর্তন হয় না, ফলে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না। আর এখানে মোলাল দ্রবণের শক্তিমাত্রাকে মোলালিটি বলে। নর্মাল দ্রবণের শক্তিমাত্রাকে নর্মালিটি, মোলার দ্রবণের শক্তিমাত্রাকে মোলারিটি, আর মোলাল দ্রবণের শক্তিমাত্রাকে মোলালিটি বলে। তাহলে আমাদের কোন দ্রবণের সুবিধাটা সবচাইতে বেশি একটু খেয়াল করো, মোলালিটির সুবিধা। এর আগে তোমাদের নর্মাল দ্রবণ, মোলার দ্রবণের ক্ষেত্রে আয়তনের সাথে সম্পর্কযুক্ত ছিল। আয়তনটা তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়, ফলে ঘনমাত্রারও পরিবর্তন হয়ে যায়। কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সাথে আয়তন ভিত্তিক পরিবর্তন হয়, তাই আয়তন ভিত্তিক দ্রবণের একক পরিবর্তন হয়, যে কথাগুলো আমি বললাম। কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, তাই দ্রাবক ও দ্রব্য উভয়ই গ্রামে প্রকাশিত হওয়ায় দ্রবণের মোলারিটির কোনো পরিবর্তন হয় না। তাই মোলারিটির চেয়ে মোলালিটির সুবিধা অনেক বেশি। এর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বা শক্তিমাত্রা কোনো পরিবর্তন হয় না মোলালিটির, কিন্তু মোলার দ্রবণ বা নর্মাল দ্রবণের শক্তিমাত্রা পরিবর্তন হয়। বিধায় ব্যবহারিক ক্ষেত্রে নর্মাল দ্রবণ অথবা মোলার দ্রবণের চেয়ে মোলাল দ্রবণ বা মোলালিটির সুবিধা অনেক বেশি। আশা করি নর্মাল দ্রবণ, মোলার দ্রবণ, মোলাল দ্রবণের সংজ্ঞা, সেমিমোলার, সেন্টিমোলার, ডেসিমোলার, এই সকল সংজ্ঞাগুলো বুঝতে পেরেছ এবং কোন দ্রবণের সুবিধাটা বেশি সেটাও তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আসো, তোমাদের একটা প্রশ্ন পরীক্ষায় বারবার আসে, সেটা হলো বাফার দ্রবণটা কি, এর ক্রিয়াকৌশল ব্যাখ্যা করো। এই প্রশ্নটি অতীবই গুরুত্বপূর্ণ, রচনামূলক প্রশ্ন আকারে প্রতিনিয়ত ফাইনাল পরীক্ষায় তোমাদের এসেছে। এই প্রশ্নটি ভালো করে তোমরা একটু বোঝার চেষ্টা করবা, তাতে করে
পরীক্ষার খাতায় তোমরা নির্ভুলভাবে উপস্থাপন করতে পারো। এখানে দেখো বাফার দ্রবণ। বাফার দ্রবণের বাংলাটা হলো প্রতিরোধক দ্রবণ। তো বাফার দ্রবণ কাকে প্রতিরোধ করবে? সহজ সংজ্ঞা, যে দ্রবণ পিএইচ এর মানকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে বাফার দ্রবণ বলে। তাহলে বাফার দ্রবণের কাজটা হলো কি? পিএইচ এর মানকে নিয়ন্ত্রণ করা। বাফার দ্রবণের কাজটা হলো পিএইচ এর মানকে নিয়ন্ত্রণ করা। সংজ্ঞা, যে দ্রবণ পিএইচ এর মানকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে বাফার দ্রবণ বলে। তাহলে বাফার দ্রবণ পিএইচকে নিয়ন্ত্রণ করে। পিএইচ কার উপর নির্ভরশীল? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার উপর নির্ভরশীল। সুতরাং অথবা তাহলে আমরা বলতে পারি বাফার দ্রবণ পরোক্ষভাবে পিএইচ এবং হাইড্রোজেন আয়নকে নিয়ন্ত্রণ করে। এর আগের ক্লাসে তোমাদের পিএইচ এর সংজ্ঞা বলেছি। পিএইচ এর সংজ্ঞাটা হলো কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তাহলে পিএইচ এর সংজ্ঞা যেহেতু তোমার জানা আছে, আমরা সহজভাবে বলতে পারি বাফার দ্রবণে হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রাকে নিয়ন্ত্রণ করে। এই বাফার দ্রবণ, যেমন ধরো তুমি এখন একটা দ্রবণ প্রস্তুত করলে কিছুদিন পরে তার পিএইচ এর পরিবর্তন আসতে পারে, কারণ বায়ুতে আছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের কন্ট্যাক্টে আসলে সেটা কার্বনিক অ্যাসিড তৈরি হতে পারে, এবং কার্বনিক অ্যাসিড তৈরি হলে পিএইচ এর পরিবর্তন হবে। আবার যে পাত্রে বা যে জারে তুমি দ্রবণটি রেখেছো, কাঁচের পাত্র হলে সেটি সিলিকনের উপাদান দ্বারা তৈরি। সিলিকন ডাইঅক্সাইড অম্লধর্মী পদার্থ, সেটিও পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, যে অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দিতে পারে। আর হাইড্রোজেন আয়নের ভ্যারিয়েশন বা কম বেশি হলে বাফার দ্রবণ সেটাকে প্রতিহত করবে। তো দেখো, বাফার দ্রবণ দুই প্রকার। একটা হলো অম্লীয় বাফার দ্রবণ, এটি হলো ক্ষারীয় বাফার দ্রবণ। তো অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ কিভাবে পিএইচ এর মানকে নিয়ন্ত্রণ করে সেটি আজকে আলোচ্য বিষয়। তো দেখো, এখানে প্রথমে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে বাফার দ্রবণের মধ্যে বাইরে থেকে যদি হাইড্রোজেন আয়ন আসে অথবা হাইড্রক্সাইড আয়ন আসে, তাকে নিউট্রাল করে দিয়ে দ্রবণের পিএইচ এর মানকে স্থির রাখবে। তাহলে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অ্যাসিটিক অ্যাসিড এর আরেকটি নাম হলো ইথানয়িক অ্যাসিড। তোমাদের এর আগে বলেছি 4 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এই অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট এর মিশ্রণ হলো অম্লীয় বাফার দ্রবণ। এটা হলো অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH যোগ সোডিয়াম অ্যাসিটেট। মনে রাখবা, এই অ্যাসিটিক অ্যাসিড যেহেতু এটা অ্যাসিড, তবে জৈব অ্যাসিড, মৃদু অ্যাসিড, তাই জলীয় দ্রবণ এটা কম পরিমাণে হাইড্রোজেন আয়ন দান করবে। এই অ্যাসিটিক অ্যাসিড যদি জলীয় দ্রবণে নেওয়া হয় সৃষ্টি করে, একটি হলো CH3COO- আর একটি হলো হাইড্রোজেন আয়ন, সেটা হলো প্লাস। এই যে CH3COOH- এটাকে বলা হয় অ্যাসিটেট মূলক বা ইথানয়েট মূলক। তাহলে তার সাথে তুমি যদি সোডিয়াম যোগ করো, সেটি হবে সোডিয়াম ইথানয়েট বা সোডিয়াম অ্যাসিটেট। CH3COOH এটি একটি যৌগমূলক যার যোজনী 1। সোডিয়াম একটি ধাতব পদার্থ যার যোজনী 1। সুতরাং বন্ধনে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যোজনী লেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে যদি ক্যালসিয়াম হতো, তাহলে অবশ্যই ক্যালসিয়ামের যোজনী 2 যেত এই ইথানয়েড বা অ্যাসিটেটের কাছে, আর অ্যাসিটেটের যোজনী 1 সেটা যেত ক্যালসিয়ামের কাছে।
1। তো যাই হোক, যদি ক্যালসিয়াম অ্যাসিটেট হতো তাহলে এখানে বন্ধনী দিয়ে আমরা এখানে 2 লিখতাম, এখানে বন্ধনী দিয়ে আমরা 2 লিখতাম। তো খেয়াল করো, অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট এর মিশ্রণকে বলতেছি আমরা অম্লীয় বাফার দ্রবণ। তার এই অম্লীয় বাফার দ্রবণটা দ্রবণে কী অবস্থায় থাকে একটু দেখানোর চেষ্টা করেছি। দেখো, এটা হলো অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, দ্রবণে ভেঙে গিয়ে অ্যাসিডেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন দান করে। এই অ্যাসিডেট আয়নকে আমরা ইথানয়েড আয়নও বলে থাকি। সোডিয়াম অ্যাসিটেট এটি একটি লবণ, সেটাও দ্রবণে ভেঙে গিয়ে সম্পূর্ণ, এটা যেহেতু দুর্বল অ্যাসিড, এটা আংশিক বিয়োজিত হয়, অল্প পরিমাণ বিয়োজিত হয়, খুব যৎসামান্য, এবং খুব অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন দ্রবণে উপস্থিত থাকে। এটা হলো সোডিয়াম অ্যাসিটেট, এটা যৌগ লবণ, যে লবণটি সম্পূর্ণ বিয়োজিত হয় এবং অধিক পরিমাণে অ্যাসিডেট আয়ন দান করে। তাহলে এই দুটোর মিশ্রণটাকে আমরা বাফার দ্রবণ বললাম। এবারে দ্রবণের মধ্যে বাইরে থেকে যদি হাইড্রোজেন আয়ন চলে আসে, আবির্ভাব ঘটে, এই হাইড্রোজেন আয়ন ইথানয়েড আয়নের সাথে কম্বাইন্ডলি মিলিত হয়ে দুর্বল অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড তৈরি করে, যেটা দ্রবণে খুব যৎসামান্য বিভাজিত হয়। তাহলে বাইরে থেকে আসলো হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অনেক বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন আসলো, সেটা অ্যাসিটেটের সাথে মিলিত হয়ে দুর্বল অ্যাসিড তৈরি করলো, যার ফলে দ্রবণে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন আগে যা ছিল তাই ছিল, পরে তাই, ফলে পিএইচের মানের কোনো পরিবর্তন হবে না। আবার যদি দ্রবণে বাইরে থেকে হাইড্রক্সাইড মূলক আসে, এই হাইড্রক্সাইড আয়ন বাফার দ্রবণের হাইড্রোজেন আয়নের সাথে মিলিত হয়ে পানি তৈরি করে, যেটা নিরপেক্ষ পদার্থ, ফলে দ্রবণে পিএইচের মানের কোনো পরিবর্তন হবে না। নেক্সট আসো ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। ক্ষারীয় বাফার দ্রবণ অবশ্যই ক্ষার থাকবে, এবং সে ক্ষারটা হলো একটি দুর্বল ক্ষার এবং তার লবণ। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এর মিশ্রণে এটি ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুত হয়। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হলো একটা দুর্বল ক্ষার, বিধায় এটি জলীয় দ্রবণে আংশিক বা অল্প পরিমাণে বিভাজিত হয়। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিভাজিত হয়ে দ্রবণে খুব অল্প পরিমাণে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রক্সাইড আয়ন দান করে, এবং অধিকাংশই পরিমাণ অবিভাজিত থেকে যায়। কিন্তু এটি একটি লবণ, এই লবণটি সম্পূর্ণ বিয়োজিত হয়, ফলে অধিক পরিমাণ অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন দ্রবণে উপস্থিত থাকে। তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এই দুটোর মিশ্রণকে আমরা বললাম ক্ষারীয় বাফার দ্রবণ। যদি দ্রবণে বাইরে থেকে হাইড্রোজেন আয়ন আসে, সেটি বাফার দ্রবণের ওএইচের সাথে মিলিত হয়ে পানি উৎপন্ন করে, ফলে দ্রবণের পিএইচের তেমন কোনো ভ্যারিয়েশন বা পরিবর্তন হয় না। বাইরে থেকে যদি হাইড্রক্সাইড আয়ন আসে, বাফার দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম মূলক আসে, যে অ্যামোনিয়াম মূলকের সাথে মিলিত হয়ে দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করে, ফলে পিএইচের তেমন কোনো পরিবর্তন হয় না। এভাবে একটি বাফার দ্রবণ একটি দ্রবণের পিএইচের মানকে স্থির রাখতে সহযোগিতা করে। আশা করি তোমরা বাফার দ্রবণের ক্রিয়াকৌশল, বাফার দ্রবণের শ্রেণীবিভাগ, অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল, ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল মোটামুটি রপ্ত করতে নিয়ে তোমাদের আলোচনা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সহি সালামতে থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।